করা যে তারা কোথায় আছে, তাদেরকে ধরা হয় না। তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে। আমরা এখানে বসে অনেক কথা বলেছি, আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি, কিন্তু কোনোদিন কারোর গায়ে হাত তুলে না, কারোর সাথে মারামারি করে না, বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো, এখনো করছে। তো বাংলাদেশ তো এখন পরিবর্তন হয়েছে, এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া হবে যাবে না। তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক, কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক, আমরা এটা চাই না, একদমই চাই না আমরা। কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে, এটা আমি মনে করি নেওয়া খুবই জরুরি। আর আরেকটা বিষয়, আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের জুলকারনাইন সায়ের সহ আরো অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, সেই সাথে আমি, আপনি, পিনাকিদা, আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই। এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না। এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে। প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক, এটা চায় না। এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ, ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া। তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে? এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট নিতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে, দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার যাদের সাথে আলাপ হচ্ছিল, যারা এটার সাথে ছিলেন, তাদের অনেকের সাথেই কথা হচ্ছিল, এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই, হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না, কিন্তু তারপরও একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে। আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে, রিফাইন আওয়ামী লীগ, এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে, এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া। সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে। তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায়, আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল? অনেকেই আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইলিয়াস দেখো, এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয়। তা আমি বললাম, মনে করেন শেখ হাসিনা 2 বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো, আবার আপনি আইন না, মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি কি সেটাকে রাখতে পারবেন? তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন? ইউনূস সরকার যে বর্তমান ক্ষমতায় এসেছে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি? সংবিধান মেনে করা হয়েছে? সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা, কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা? নাই তো, সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে। তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে? চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন? এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায়, পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী, বিশাল ত্যাগী, অথচ তারা আওয়ামী এখন আছে, ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের সময় 2-3 থানায় ওসি ছিলেন। আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম, তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে। তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনো ভাবে মাঠে রাখবার, আওয়ামী লীগ যাতে কোনোভাবে, এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই, যে কারণে পারছে না, ইনিয়ে বিনিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয়, এটাই হচ্ছে তাদের তো আমি আমার এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুইয়ে দেবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই। অতএব রাজনৈতিক নিষিদ্ধ হয়েছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, সেটি জুলাই পরবর্তী আরেকটি বড় একটি বিজয়, যে বিষয়টি নিয়ে দাবি করছিলেন 5ই আগস্টের পর থেকেই সবার মনেই দাবিটি ছিল, সবার মুখেও এই দাবিটি ছিল, কিন্তু অজানা কোনো কারণে এই বিষয়টি সামনে ওইভাবে কার্যকর হচ্ছিল না। সেটি একটি আনন্দের বিষয়, সেটি হচ্ছে আবারও একটি ঈদ মোবারকের ঘটনা। এবং রাষ্ট্র সংস্কারের পরবর্তী পদক্ষেপটি কোন জায়গায় এখন ছাত্র জনতাকে তাদের ভূমিকা রাখতে হবে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, ইতিমধ্যে আপনারা জানেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য। আর কোনো বিশেষণের কিছু নাই, দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আবারও ঈদ মোবারক। যোগ দিচ্ছেন
ঈদ মোবারক। যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাই। ঈদ মোবারক। এবং আপনাদের আরেকজন প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে নিয়ে এই আলোচনাটা গতকালই করতে চাইছিলাম, কিন্তু পিনাকিদা ছিলেন প্যারিসের বাইরে, ইলিয়াসও ব্যস্ত ছিল, কথা হলো না। তো দাদা, এই যে ধরেন অবশেষে আওয়ামী লীগের এই কার্যক্রম আসলে নিষিদ্ধ হলো, মানে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, তো এটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন, বা এই মুহূর্তে করণীয় কি? কারণ আমরা তো ধরেন নানা রকমের ধানাই পানাই দেখছি, তো উপদেষ্টা পরিষদের ভিতরেই যে অবস্থা দেখি আর কি হাসিনা লোকজনের, তো তাতে আপনি কি মনে করছেন এই জায়গাটা? এখান থেকে আমি আলোচনা শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল, এবং উপদেষ্টা পরিষদ কিন্তু গত বছরই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম এটা বন্ধ থাকবে। কিন্তু এটার আইনি প্রক্রিয়া কি হবে, কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে, আবার পশ্চিমা বিশ্বের একটা চাপ ছিল। পশ্চিমা বিশ্বের চাপটা কিন্তু আবার এটা পশ্চিমা বিশ্বের নিদর্শন। ইন্ডিয়া থেকে পশ্চিমা বিশ্বকে দিয়ে বলানো যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ হবে, কারণ ইন্ডিয়ার একটা বড় ধরনের চিন্তা আছে যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি থেকে চলে যায় তাহলে আমার স্টেকটা কে দেখবে। অবশ্যই এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন তাদের স্টেক দেখার লোকজন হয়ে গেছে আর কি। এখন মানে তাদের ইন্টারেস্ট এত বিস্তৃত যে বাংলাদেশে তাদের স্টেক দেখার অনেক লোক, ইভেন ফ্যাসি বিরোধী লড়াই যারা করেছে তাদের মধ্যেও আছে। আমি তাদের নাম বলতে চাই না, তাদেরকে বিব্রত করতে চাই না। কিন্তু এই কাজটা দেখা যাচ্ছে যে মানে প্রফেসর ইউনূসের সরকার তো হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান একটা দেশে। তো প্রফেসর ইউনূসের সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু ওনারা রাজনীতিটা করতে পারছেন। দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দোদুল্যমান আছেন, এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে, যখন সে রাজপথে একটা শক্তি দেখে, তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয়, যেটা আমরা দেখেছি 32 নম্বর জয় বাংলা করার সময়। এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো সেই সময় তারা একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিতে বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো। এই জন্যই বলি যে আমরা আসলে, আমি কনক আর ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে, যে এই কাজটা করি আর কি, যে পলিটিক্যাল সাপোর্টটা রাজপথে তৈরি করি, সো দ্যাট প্রেসিডেন্টের সরকার একটু সাহস পায়। আমার মনে হয় যে যেটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে, এবং যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাজপথে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্ট স্টেপ, যেখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে একটা ফ্যাসি বিরোধী, পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং, আমি যেটা বলবো যে ক্লোজ টু আওয়ার রিলিজিয়াস কালচার, এরকম একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হয়ে উঠছে। এবং এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে আমরা এখানে ছাত্রদেরকে পেয়েছি, এনসিপি কে পেয়েছি। এটা আমাদের একটা খুবই বড় অর্জন হয়েছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মের উপরে ভর করে আমরা ভবিষ্যতের রাজনীতির পথে অগ্রসর হব। এবং আমার মনে হয় এটাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, এই প্ল্যাটফর্মটাই বাংলাদেশের আগামী নেতৃত্ব। দাদা, আমি আবার আসছি আপনার কাছে। দাদা, আপনার সাউন্ডে একটু আনক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে, হয়তো মাইক্রোফোনের জটিলতা বা অন্য কোনো কিছু। আপনি কি যদি রিমুভ করে আবার ইয়ে করেন মাইক্রোফোনের পয়েন্টটা আর কি। আমি আবার ঢুকছি তাহলে। তো ইলিয়াস একটু আপনার কাছে শুনি, এই যে ঈদ মোবারক, আওয়ামী লীগ যে কার্যক্রম যে নিষিদ্ধ হলো আসলে কতটুকু কার্যকর হবে, বা এই মুহূর্তে আপনি কি মনে করছেন, আপনার পর্যবেক্ষণটা কি? কনক ভাই, আপনি সবাইকে ঈদ মোবারক। আগে আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি, জামাতের লোকজনও ছিল, আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে ব্যানারে আসলে এখানে বিএনপির লোকজনই বেশি ছিল, এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগের শুধু যে
টোকাই শ্রেণীর কয়েকজন ছিল এরকম না। আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছিলেন, এবং আরো অনেক তাদেরকে এখানকার যে নেতৃত্ব স্থানীয় যারা সবাই ছিলেন, তারা এখানে বিএনপির নারীদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কাধাক্কি করেছেন। সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আমি যতটুকু জানি। তো একটা জিনিস চিন্তা করেন কনক ভাই, আপনি যখন এখানে ছিলেন, আমাদের এখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটখাটো হয়েছে, কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন। আমি যেদিন 21 টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান, সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করতো। সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে, এবং সে অফিসে যায়নি। তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত। আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পিনাকি ভট্টাচার্য, ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে। তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন, অত্যাচার, আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই, সেগুলো এখনো আছে, সেগুলো করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে, এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন, আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয়, সেগুলো আমি আমার ফেসবুক, ইউটিউবে পোস্ট করি। সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব। মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে, এটা ধরে 1 মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে, তাদেরকে ধরা হয় না। তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে। আমরা এখানে বসে অনেক কথা বলেছি, আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি, কিন্তু কোনোদিন কারোর গায়ে হাত তুলে না, কারোর সাথে মারামারি করে না, বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো, এখনো করছে। তো বাংলাদেশটা এখন পরিবর্তন হয়েছে, এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক, কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক, আমরা এটা চাই না, একদমই চাই না আমরা। কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে, এটা আমি মনে করি নেওয়া খুবই জরুরি। আর আরেকটা বিষয়, আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের জুলকারনাইন সায়ের সহ আরো অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে আমি, আপনি, পিনাকিদা, আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই। এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না। এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে। প্রথমত হচ্ছে, বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না। এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ, ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া। তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে? এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট নিতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে, দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার যাদের সাথে আলাপ হচ্ছিল, যারা এটার সাথে ছিলেন, তাদের অনেকের সাথেই কথা হচ্ছিল, এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই, হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না, কিন্তু তারপরও একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা, আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে। আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে, রিফাইন আওয়ামী লীগ, এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে, এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া। সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে। তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায়, আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল? অনেকেই আমাকে, একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইলিয়াস দেখো, এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয়। তা আমি বললাম, মনে করেন শেখ হাসিনা 2 বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো, আবার আপনি আইন না, মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি কি সেটাকে রাখতে পারবেন? আপনি তো আইন দেখাচ্ছেন কেন এখন? ইউনূস সরকার যে বর্তমান ক্ষমতায় এসে, সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি? সংবিধান মেনে করা হয়েছে? সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা, কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা? নাই তো, সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে। তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে? চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন? এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী,
সবাই ত্যাগী, বিশাল ত্যাগী, অথচ তারা আওয়ামী এখন ইয়ে আছে, ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের সময় 2-3 থানায় ওসি ছিলেন। আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম, তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে। তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে মাঠে রাখবার, আওয়ামী লীগ যাতে কোনোভাবে, এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই, যে কারণে পারছে না, ইনিয়ে বিনিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয়, এটাই হচ্ছে তাদের ইয়ে। তো আমি আমার এই 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 জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুইয়ে দেবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই। অতএব রাজনৈতিক দল, সেটা জামায়াত হোক, বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক, কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে, আপনার জাতীয় পার্টির কাদের কালকে বলছে তারা কোন দলের এটাতে তারা মানে না, এটা তারা বিশ্বাস করে না। সো এই ধরনের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে, আগে থেকে বলে রাখলাম। কাদেরের কিন্তু বহু আগেই ভিডিও ছিল, তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না, কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না। সো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব। কাদের সহ বিএনপি, জামায়াত যারাই আওয়ামী লীগকে জায়গা দিতে চাবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে। অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন, মানুষের হৃদয়ে জায়গা পাবেন না। অতএব সিদ্ধান্ত আপনাদের, আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন, ভারতের সাথে থাকবেন, টোটালি আপনাদের উপরে। ধন্যবাদ ইলিয়াস। আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন নর্মালি তো আমাদের রাজনৈতিক যে পরিবর্তন, বিশেষত আমরা 90 পরবর্তীতে দেখছিলাম যে একটা দল আসে, একটা দল যায়, 5 বছর পর পর মানুষ তাদের মতো করে সিদ্ধান্ত নেয় কাকে রাখবে, কাকে সরাবে। তো এবার আসলে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা করেছে, যেভাবে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল 16টা বছর, এরপর আওয়ামী লীগকে সাপোর্ট করার কোনো কারণ নাই। দাদা একটু কথা বলেন, একটু দেখি আপনার সাউন্ডের কি অবস্থা। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে এবার? এখন বেটার, এখন অনেক বেটার আগের চেয়ে। তো সুমন ভাই আপনার কাছে একটু আসি। আপনি যুক্ত ছিলেন সেই জুলাই আন্দোলনের আগে থেকেই, আপনি বিষয়গুলো খুব মনিটর করছিলেন, আপনি নিজেও এখানে যোগ দিয়েছেন, আপনি যুক্ত ছিলেন। পাশাপাশি আপনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার একজন ভিকটিম, আপনি নির্যাতিত। তো সবকিছু মিলিয়ে এই যে আওয়ামী লীগের যে এই যে আপনার পিনাকিদার ভাষায় জয় বাংলা হয়ে যাওয়া, মানে জয় বাংলা হয়ে যাওয়ার পথে আছে আর কি, তো কিভাবে দেখছেন এই যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, এটি আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন? ভাই, প্রথমে আপনাদেরকে কংগ্রাচুলেট করি, কংগ্রাচুলেশনস। আপনারা 3 জন, ভারত মোদি আপনাদেরকে নিষিদ্ধ করছে, এটা একটা বড় অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট। কিন্তু যদিও ওর কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা বসে নাই, বাট ওই যে বলা হয় না যে ইন্ডিয়া যারা শত্রু মনে করে সে হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু। তো আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। এখন একটা প্যাটার্ন একটু দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দাদা জয় বাংলার কথা বললো, বাট প্যাটার্নটা কি? এই যে যারা গুম খুন এবং অন্যান্য অর্থ পাচার, দুর্নীতি, এই সব কিছুতে আওয়ামী লীগের সাথে ছিল, তাদের ব্যাপারে দেখবেন এই ভ্রমণে নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে মামলা, এই জিনিসগুলা তারা যখন বাইরে সেফলি চলে যাইতেছে তারপরে হইতেছে। কিন্তু অনেকে বাইরে আছে, আমি অবাক হয়ে যাই যে তাদের পাসপোর্ট, ভ্রমণ, পরিবার সহ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হইতেছে। এটা কি ভ্রমণে নিষেধাজ্ঞা নাকি ফেরত আসার নিষেধাজ্ঞা, সেটা একটা বড় কোশ্চেন। আমরা এটাও জানি যে পতিতা হাসিনাকে যদিও বলা হয় পালায় গেছে, বাট তাকে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রেটেড ওয়েতে সেফলি একটা এক্সিট দেওয়া হয়েছে। এবং এই আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা পথ খোলা রেখে এবং তাকে নিষিদ্ধ করার জায়গাটা ডিলের মধ্যে ফেলে এতদিন পরে যখন করা হলো, একটু তাকায় দেখেন এর মধ্যে কি হয়েছে। এখন আওয়ামী লীগ দেশে যতটা না অ্যাক্টিভ, অবশ্যই তাদের শক্তি আছে, এটা আমি অস্বীকার করব না, বাট তারা যেই পরিমাণে টাকাগুলাকে সেফলি নিয়ে যেতে পারছে, ইভেন 2 মাস আগে পর্যন্ত তাদের আওয়ামী লীগ নেতাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য ব্যাংক থেকে সেটা চলে গেছে। এখন পর্যন্ত ইলিয়াস একটা প্রোগ্রামে সকালবেলা বলছেন যে শেখ হাসিনার চাচা শেখ কবির, তাকে হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্ট এখনো দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগকে গায়ে গতরে যে শক্তিটুকু
সেই শক্তিটুকু কিন্তু মাসলটাকে তাকে বাড়ানোর সুযোগ দিয়ে তারপরে সরকার, এখন আমি সরকারের এই সিদ্ধান্ত যতটুকু নিচ্ছে স্বাগত জানাই, বাট আমার অবশ্যই কোশ্চেন আছে বর্তমানে যে উপদেষ্টা বা যারা সমস্ত ক্ষমতার কেন্দ্রে তাদের সদিচ্ছা কতটুকু আছে। তারা কি অ্যাকচুয়ালি চাইছে যে না ঠিক আছে আওয়ামী লীগ তাদের শক্তিটাকে বাইরে নিয়ে যাক, সেখান থেকে তাদের সেই শক্তি সংহত করে, শুধু আওয়ামী লীগ হিসাবে না, আওয়ামী লীগ তো এখন সরাসরি নিজে আওয়ামী লীগ হিসেবে আসবার, তারে যদি আমরা নিষিদ্ধ নাও করি সে আসবে না লজ্জা চোটে, বাট আওয়ামী লীগের যেই ঘুটিগুলা এখানে আছে, সেই রাজনৈতিক দল হোক, সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, অথবা বাহিনীর মধ্যে হোক, তাদেরকে মোটামুটি একটু আবার অক্সিজেন দিয়ে তাদেরকে তাজা করি, সেই তাজা করার সময়টা নেওয়া হয়েছে। সেই সময় নিয়ে তারপর এখন আমাদেরকে বলা হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম কি বাংলাদেশে কতটা আছে? আওয়ামী লীগের কার্যক্রম তো এখন মেইনলি ভারতে তাদের দাদার বাড়িতে বসেই হচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গতকালকে সভার কথা, মানে কাজের কথা ইলিয়াস বললেন, ইউকেতে দাদা বলতে পারবেন, প্যারিসে হয়তো তারা সংঘবদ্ধ না, বাট যুক্তরাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারা কতটা শক্তি সংহত করতেছে। তারা এর মধ্যে দুতিয়ালির কাজগুলো সমস্ত কিছু করতেছে। এখন আমরা যদি এই নিষিদ্ধের কাজটা যেটা সময় মতো করতে পারতাম তাহলে সুবিধা হতো কি, আমরা ডিপ্লোম্যাটিক্যালি বাকি দেশগুলাকে, আমাদের যারা কূটনৈতিক চ্যানেলে যারা আছেন তাদেরকে বলে দিতে পারতাম যে ভাই এরা একটা নিষিদ্ধ সংগঠন, তোমরা তাদেরকে তোমাদের মাটিতে প্যাট্রোনাইজ করো না, বা তাদের নাম করে তাদের বিদেশি বা ছায়া সংগঠন যেগুলো আছে তোমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারবে না, বাট সেই শক্তির জায়গাটুকু আমরা করতে দিছি। এবং এখন আজকে যখন তাদেরকে নিষিদ্ধ করার জায়গায় আসছে, একটা বাধ্য হয়ে আসছে, সরকার নিজে থেকে করে নাই, তার সদিচ্ছা থেকে সময় মতো করে নাই, আমাদের চাপে পড়ে করছে, জনতার চাপে পড়ে করছে। তো আমি মনে করি এটা তাদের শুধুমাত্র একটা গা বাঁচানোর জায়গা। আমি সাধুবাদ জানানোর সাথে সাথে আমি অনেকটাই স্কেপটিক্যাল যে তারা এটা সদিচ্ছা থেকে করছেন কিনা, এবং পরবর্তীতে রাজনৈতিক পালাবদল বা নির্বাচন যাই হোক না কেন, যদি আমরা সংস্কারটুকু কমপ্লিট করতে না পারি, সেখানে ওই শুধুমাত্র দলকে নিষিদ্ধ করে আমি এই আওয়ামী ফ্যাসিবাদ বা এই গুম খুনের সেই কালচারকে ঠেকাইতে পারবো না। সরি, আমি খুব অপটিমিস্টিক হতে পারলাম না, বাট এটা আমার একদম নির্মোহ একটা উপলব্ধি। জি সুমন ভাই, আমি আপনার কথার সাথে একমত। কারণ ধরেন যে জায়গাগুলো আমরা দেখছি, গতকাল থেকে একটি স্ক্রিনশট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে দলীয় বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটি হচ্ছে 5 সেপ্টেম্বর 2024-এর একটা সংবাদ, যেটি আসলে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না। পরে আমি ইন করে দেখলাম যেটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না, এবং যুগান্তরের এই পত্রিকাটা পাওয়া যায় নাই, কিন্তু বিবিসিতে এই সংক্রান্ত একটা খবরের ইয়ে ছিল, যেটি তারা বলছে যে যুগান্তরের প্রথম পাতার খবর, বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। এবং সেখানে আসলে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্যকে কোট করেছে, এবং আসিফ মাহমুদ তখন, এটা আসলে তার নিজের মন্তব্য ছিল, যদিও বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এসে তিনি বলেছেন এই কথাগুলো, যার ফলে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। যে আসিফ বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তো এটি নিয়ে নানা রকমের কথা আসছে, যেটি আমরাও শুনতে পাচ্ছিলাম, যে দাদাও বলছিলেন যে আগে একটা সিদ্ধান্তের মতো হয়েছিল বা আলোচনা হয়েছিল। এখন এই জায়গাটা, এই যে সিদ্ধান্তটা, এটি কিন্তু ছাত্র জনতার, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর একটি উদ্যোগের পরে অনেকটা বাধ্য হয়েছে। ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল, তখন এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হয়েছে, গতকাল গেজেট হয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই, মানে এই মানসিকতা তো আর পরিবর্তন হয়নি। যে অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার এক ধরনের পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তো এই ব্যাপারে আপনারা কি চিন্তা করেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে
যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। তো দাদা আপনার কাছ থেকে শুনি, ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এবং এর বাইরে তো আওয়ামী লীগের আওয়ামী পন্থী, আওয়ামী লীগের কে সার্ভ করা, আওয়ামী লীগের তাকে সুবিধা নেয়া, মানে এ নাম্বার অফ উপদেষ্টা, এ নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা। তো আপনি কি মনে করেন যে মানি টক্স ভাই, মানি টক্স। তো এখন পরবর্তী সংস্কারটা কি, মানে এখান থেকে আমরা আলোচনাটা শুরু করি। এখানে আমি আজকে একটা এপিসোড করেছি আর কি, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আমাদের চিন্তাটা সলিড ছিল না। হ্যাঁ, মানে আসলে আওয়ামী লীগকে কেন আমরা নিষিদ্ধ করতে চাই, এটা কি আমরা গণদাবি দিয়ে করছি? যেমন ধরেন মির্জা ফখরুল বলল যে জনতা সিদ্ধান্ত নেবে, এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়? এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা কেন নিষিদ্ধ করব, এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না। আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি জন্য আওয়ামী লীগকে আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এভাবে। প্রথম বিষয়টা হচ্ছে যে কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে। সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদি যে নীতি, সেইটার সাথে সঙ্গতিপূর্ণ কিনা। এখন বাংলাদেশের বুনিয়াদি যে ফাউন্ডেশনাল যে প্রিন্সিপাল, সেটার সাথে আওয়ামী লীগের তফাৎটা কোথায়, আওয়ামী লীগের বিরোধটা কোথায় হলো? নাম্বার 1, আওয়ামী লীগ রাষ্ট্র যেটাকে, রাষ্ট্রের যে ইনস্টিটিউট, মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি, মানে সেখানে পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে, প্রশাসন থাকবে, আমলাতন্ত্র থাকবে, নির্বাচন কমিশন থাকবে, ব্যুরোক্রেসি থাকবে, এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউট গুলোকে সে ধ্বংস করেছে। তার মানে রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেটাকে সে নষ্ট করেছে। প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে, জুডিশিয়ারিকে নষ্ট করেছে, পুলিশকে নষ্ট করেছে, প্রশাসনকে নষ্ট করেছে, ব্যুরোক্রেসিকে নষ্ট করেছে। নাম্বার 1। নাম্বার 2, রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট, যেটা আমরা সংবিধান বলি। উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য। মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো, কোনো ফলস অভিযোগও দিতে পারছি না, মিথ্যা অভিযোগও দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো, সেটাও আমি করতে পারছি না। কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে, তাকে আমার নির্বাসনে দিতে হবে, তাকে আমার আটকাইতে হবে। সেই জন্য আমি কি করব? আমি আয়নাঘর বানাবো, একটা দুইটা না, হাজার হাজার আয়নাঘর বানাবো সারা দেশে, এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবো। সো নাগরিকের জীবন করেছে অনিরাপদ, নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে। 3 নাম্বার, আমি আমার নেতা নির্বাচন করতে পারবো ভোট দিয়ে, সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে। 4 নাম্বার, রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য, মানব সত্তার মর্যাদা, তো মানব সত্তার মর্যাদা, সাম্য এবং গণতন্ত্র, 3টাকেই সে ধ্বংস করেছে, নষ্ট করেছে। এই দলটাকে তো রাখতে পারি না আমরা। এটাকে তো মানে আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেব যে আমি ডাকাতি করব? ভাই হ্যাঁ, আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে, ডাকাতিও তো একটা সংগঠন, তাই না? অনেক কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে, তো আমি কি ডাকাতের সংগঠন করতে দেব? করতে দেওয়া উচিত? মানে ধরেন ডাকাতের দল যদি একটা
কনস্টিটিউশন বানায়, একটা ঘোষণাপত্র বানায় যে আমার ইয়ে হচ্ছে যে আমি ডাকাতি করব এবং ডাকাতি করার ইয়ে যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলাই দেবো, এটা এরকম যদি একজন কেউ করে আমি একটা রবিনহুড হব আর কি। সেটা একটা গঠনতন্ত্র থাকবে, মানে আপনি ডাকাতি করবেন আর আমরা বলবো যে উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে ওই রকম আর কি। আপনি মানুষ মারবেন আর করতে আমরা দেবো? বলবো যে এটা তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। হ্যাঁ, আমি কি এটাকে করতে দেবো? আমি তো এটা করতে দেবো না। মানে ডাকাতি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন, আমি তো সেটাকে করতে দেবো না। তো ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি কোন অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না। এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক, এটা থাকা উচিত, তারপরে এটা থাকতে পারে না। রাষ্ট্রকেই নিজের জন্যই সেটাকে ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে, তাকে নিষিদ্ধ করতে হবে। আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলের থাকা চলবে না, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না, তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না। এই জায়গাটায় আমাদের আসলে একমত হইতে হবে। হ্যাঁ, এখন বলতেছে না এই যে কতজন এই যে কথা কামাল বলে না যে এটা একটা ফ্যাসিবাদী ইয়ে, আমরা দলকে কেন নিষিদ্ধ করব, এমনকি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করব, এই দলের এত ইয়ে আছে, আমরা এটা করতে পারি না। নো, আপনি আগে দেখবেন আসলে এই দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা। যদি করে আপনি এখানে রাখতে পারবেন না, যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না। প্রশ্নটা ওই জায়গাটায়, প্রশ্নটা এটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না। 2 নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় না। যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেব, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্ট্রাডিক্ট করে না। হ্যাঁ, যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ, জামাত যে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ? এটা কি করতে পারে? সে পারে না। কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে, তার কাজ 1971-এর 16 ডিসেম্বরের পর থেকে, তার কাজ, তার গঠনতন্ত্র, তার সংবিধান, তার রাজনীতি, কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না। সেজন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছি এটা এক জিনিস না। এবার বোঝা গেছে, মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা। জি, এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে। আসিফ নজরুল যেটা বললেন সেটাও, আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত ওনার ধারণাটা ক্লিয়ার না। কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে। এখন যদি সব রাজনৈতিক দল চাইলো এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না, তাহলে কি আমরা নিষিদ্ধ করে দেবো? করবো না তো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে, এটা থাকতে পারে না। এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বশে কোনো কাজ হচ্ছে না। এখানে যা হচ্ছে সবকিছু যুক্তিবদ্ধ ভাবেই আমরা কথাগুলো বলছি, আমরা এই দাবিগুলো করছি। এবং ধরেন যে একটা সময় তো 2009 পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিছে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিছে, জামাত থেকে যোগ দিছে, জামাতে গেছে। তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না, এটা হবে না। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করা, মানুষের বিরুদ্ধে যে অবস্থান আওয়ামী লীগের ছিল গত 15 বছরে সেটাকে মেনে নেয়া। দুঃখিত। তবে সেটাই না কনক, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল না। মানে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, মানে বাংলাদেশের একজনকে ধরে নিয়ে যায়, সেইখানে ডিজিএফ এর অফিসের মধ্যে তাকে ইন্টারোগেট করে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, মানে তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল। হ্যাঁ, যা খুশি তাই করতে পারতেছে তারা, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই। এমনকি এসে বলতেছে যে